দেখবা যে অনেকটুকু কোঅর্ডিনেট করা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো যে স্বাস্থ্য সুরক্ষার এই যে চ্যাপ্টারটা, এখানে হলো তোমার স্বাস্থ্য অধিকার চর্চা। এখানে হলো যে তুমি যখন পড়তে যাবে তখন দেখবা যে ভিতরে কিছু তোমার ছবি দেওয়া থাকে। সেখানে হলো যে কেউ তোমার ট্রিটমেন্ট দিচ্ছে, কেউ হলো ট্রিটমেন্ট নিচ্ছে, এরকম কিছু ছবি দেখা যায়। তারপর তোমার হসপিটালের ছবি দেখা যায়। তোমাদের হাতের মধ্যে বই আছে নিশ্চয়ই, আমার কাছে ডিজিটাল পিডিএফ বই আছে। তো সেইখানে তুমি দেখতে পাবা যে হসপিটালের ছবি আছে। তারপর হলো তোমার আম স্টুডেন্টরাই ডাক্তার সেজে, মানে ওই যে অ্যাজ ইউ লাইক, যেই সাজগুলো হয় না যে যেমন খুশি তেমন সাজো, সেরকম সেজে দেন হলো ওরা একটা ডেমোর মতো করে দিচ্ছে, সেই ছবি আছে। তারপর হলো যে এইটার মধ্যে আরেকটা জিনিস খুব ভালোভাবে ফোকাসড করা হয়েছে, সেটা হলো যেহেতু তোমাদের এখন বাসায় সিনিয়র সিটিজেন কিছু মানুষ আছে, যেরকম হয়তো তোমার দাদা দাদি নানা নানি, হ্যাঁ, বা তাদেরও মা বাবা থেকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আম, দেখা যায় যেহেতু তাদের তার সিনিয়র সিটিজেন বয়স হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝেই তোমার ফ্যামিলিতে একটা ইমার্জেন্সি কন্ডিশনের সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে তুমি কিভাবে সেই ইমার্জেন্সি কন্ডিশনটা তুমি হ্যান্ডেল করবা, সেই বিষয়ে কথা বলা আছে। তারপর বলা আছে হলো যে তুমি একটা হসপিটালে গেলে, আমাদের বাংলাদেশে মূলত এই জিনিসটা কেন জানি মেনটেন করা হয় না, যে হসপিটালে গেলে হসপিটালের ডক্টর, লাইক ধরো আমার কথা যদি তুমি জিজ্ঞেস করো, কেন যেন বাংলাদেশের মানুষজন মানে ডক্টরদেরকে একটা নেগেটিভ, মানে নেগেটিভ ভাবে নিয়ে ফেলে, যে একটু যদি লেট হয় একটা ট্রিটমেন্টের, বা একটু যদি তোমার কথা যদি একটু কম বলে, বা হলো এনি হাও ডক্টর নিজেও একটু অসুস্থ থাকতে পারে, এইগুলো নিয়ে কেন জানি অনেক বেশি সিন ক্রিয়েট করে। তো এই জিনিসগুলোকে ফোকাসড করে তোমার বইয়ের মধ্যে দেওয়া হয়েছে যে আম, যে স্বাস্থ্য সেবা নিতে যায় তার যেমন একটা অধিকার আছে, যে স্বাস্থ্য সেবা বা সেবা তোমাকে দিবে স্বাস্থ্যকর্মী বলো বা যাই বলো না কেন। আজকে আমরা অনেক কিছু জানবো যে স্বাস্থ্য সেবা যারা দেয় শুধুমাত্র তারা কি হয় না, শুধু ডাক্তাররা হয় না, ডাক্তারদের বাইরেও তোমার কিছু স্বাস্থ্য সেবা কর্মী থাকে। সেই জিনিসগুলোও জানবো, এবং কারা কারা আছে। তোমরা অনেকেই হয়তো সেই বিষয়গুলো জানো না। তোমরা শুধুমাত্র জানো যে স্বাস্থ্য সেবা কর্মী বলতে শুধুমাত্র ডাক্তার নার্স, এই, কিন্তু এর বাইরেও তোমার কিছু মানুষজন থাকে, ওরাও স্বাস্থ্য সেবা কর্মীর মধ্যে পড়ে। তো এইখানে বলা হয়েছে যে অধিকার, এই অধিকারটা আসলে সবার জন্য সমান। তুমি স্বাস্থ্যসেবা নিতে যাবা, তোমার জন্য যেমন একটা অধিকার আছে, যে তোমাকে স্বাস্থ্যসেবা দিবে তারও একটা অধিকার আছে। আমাদের মেডিকেল টার্মে, মেডিকেলে একটা তোমার সাবজেক্ট পড়ানো হয় শুধুমাত্র মেডিকেলের ইথিক্স নিয়ে। হোয়াট ডু ইউ মিন বাই ইথিক্স? ইথিক্স হলো তুমি আহ এই যে তোমাকে আমি সেবা দেব, দেখবা যে কিছু হসপিটালের মধ্যে হয়, এটা আমি নেগেটিভ নেগেটিভ সেন্সে বলতেছি, এটা আমি পজিটিভ সেন্সে বলতেছি। কিছু ক্ষেত্রে দেখবা যে তোমার হসপিটালে মানুষজন যায়, রোগী যায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য, মানে হুদাই দেখবা যে তোমার একটু থেকে একটু কিছু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু করে দিছে। তো তখন ডক্টর বলে কি, আমি আপনাকে সেবা দেব না। এই যে সেবা দেব না এই কথাটা বলে, তখন উল্টো দিক থেকে রিয়েকশন আসে যে কেন সেবা দিবেন না, আপনি সেবা দিতে বাধ্য। কিন্তু আমাদের মেডিকেল ইথিক্সে আছে, হয়তো তোমরা অনেকেই জানো না, আমার মাধ্যমে আজকে জানো, যে আমাদের মেডিকেল ইথিক্সে লেখা আছে, আমি ডক্টর, আমি অ্যাজ এ পার্সন ডক্টর, আমার সম্পূর্ণ রাইটস আছে, আমি কাকে ট্রিটমেন্ট দেব, আমি কাকে ট্রিটমেন্ট দেব না। ওকে, তাহলে একটা হসপিটালে গিয়ে আমাদের এই যে চিল্লাচিল্লি, তারপর মারামারি, তারপরে অফেন্স করা, এইসব করা যাবে না। এবং এর এগেনস্টে যদি হসপিটাল কর্তৃপক্ষ তোমার বিরুদ্ধে আহ কোনো ব্যবস্থা নেয়, বা তোমাকে যদি ট্রিটমেন্ট দিতে যদি না চায়, সেই ক্ষেত্রে সেটা তার সম্পূর্ণ কি আছে, সম্পূর্ণ রাইটস আছে। বাংলাদেশ সংবিধানে এর রাইটস দেওয়া হয়েছে। তুমি শুধু বললা, আমাকে চিল্লাফাল্লা করলা যে কেন কেন আপনি ট্রিটমেন্ট দিবেন না দিবেন না, আমার ইচ্ছা আমি দেব না। আমার যেই রোগীর পছন্দ হয়নি বিহেভিয়ার, আমি দিতে নাই পারি। কিন্তু তারপরও মেডিকেলের দেখবা যে ডক্টররা অনেক বেশি সহানুভূতিশীল হয়, অনেক বেশি প্যাশেন্টস রাখে।
নিজেদের মধ্যে এবং ঠান্ডা মাথায় কাজ করতে চায়। সো তারাও একটা মানুষ, তাদেরও লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, তাদেরও সরোস আছে, তাদেরও তোমার হ্যাপিনেস আছে, তাদেরও ছুটি লাগে, তাদেরও দুঃখ আছে। তো সবকিছু মাথায় রেখেই তারা যে একটা মানুষ, এই জিনিসটা আসলে আমরা বলতে ভুলে যাই। আমরা নরমাল মানুষরা কেন জানি তাদেরকে রোবট হিসেবে মেনে নেই। যাই হোক, এত কথা বলা কেন? কারণ হলো যে তোমাদের এই ফুল বইতে স্বাস্থ্য অধিকার নিয়ে বলা আছে এবং স্বাস্থ্য অধিকারের সাথে সাথে যারা স্বাস্থ্য সেবা দিচ্ছে তাদেরও যে একটা অধিকার আছে, তোমার কাছ থেকে সেই অধিকারটা তারা পায়, সেই জিনিসটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু তোমরা যখন বইটা পড়তে যাবা তখন একটা লাইন বা বিটুইন টু লাইন তুমি সেই কথাটা তুমি ধরতে নাও পারতে পারো। এই জন্যই আমাদের এই ক্লাস তোমাকে সহায়তা করবে। আসো আজকে আমরা তাহলে মূল পর্বে যাই। তাহলে আমাদের আমাদের লেকচারের নামটা কি? নামটা হলো তোমার স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই। এই যে সহজে স্বাস্থ্যসেবা পাই, এই কথাটা কেন বলছে জানো? এই যে যারা গিয়ে মারামারি পেটাপিটি করে, কোথায়? হসপিটালে গিয়ে মারামারি পেটাপিটি করে তাদের জন্য এটা বলছে। বুঝছেন? এই যে সহজে স্বাস্থ্যসেবা পাই। কারণ তুমি একটা বাইরের দেশের দিকে তুমি তাকাও। আমি জানি না তোমরা জানো কিনা, তুমি জাপান বলো, তারপর তোমার ইউকে বলো, তারপর লন্ডন বলো, যেখানেই তুমি যাও না কেন, অস্ট্রেলিয়া বলো, যেখানে যাও বাইরের দেশে, সেখানে তোমার ইমার্জেন্সি যে পেশেন্ট গুলো থাকে, শুধুমাত্র তোমার কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক, এইসব পেশেন্ট ছাড়া বাকি সব ইমার্জেন্সি যে পেশেন্ট থাকে তাদের মিনিমাম 9 থেকে 12, ইভেন 14-15 ঘন্টাও তোমার কি করতে হয়? ওয়েট করতে হয়। কিসের জন্য? ইমার্জেন্সি ডক্টর দেখানোর জন্য। কিন্তু তুমি আমাদের বাংলাদেশে দেখো, আমাদের বাংলাদেশে তুমি শহীদ সোহাদি মেডিকেল কথাই বলি, তুমি যাও ইমার্জেন্সিতে, তুমি যাবা, ওখানে ওয়ান স্টপ সার্ভিস খোলা হয়েছে এখন। প্রত্যেকটা ঢাকার আমরা যতটুকু জানি ঢাকার প্রত্যেকটা মেডিকেলে, সরকারি মেডিকেলে তোমার ওয়ান স্টপ সার্ভিস খোলা হয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই ওয়ান স্টপ সার্ভিস? ওয়ান স্টপ সার্ভিস মানে এখানে তোমার একই সাথে একই রুমে তোমার মেডিসিন ডিপার্টমেন্ট আছে, সার্জারি ডিপার্টমেন্ট আছে, গাইনি ডিপার্টমেন্ট আছে, শিশু ডিপার্টমেন্ট আছে, অল ডিপার্টমেন্ট ইন ওয়ান রুম। তুমি শুধু গিয়ে শুধু বলবা যে তোমার কিসের সমস্যা, তোমাকে সেই ওয়াইজ সেই ডেস্কে পাঠিয়ে দেওয়া হবে এবং তুমি ইমিডিয়েটলি কি পেয়ে যাবে? ইমিডিয়েটলি তুমি ট্রিটমেন্ট পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। কিন্তু তুমি বাইরের দেশে যাও, বাইরের দেশে গিয়ে দেখবা যে তোমার মিনিমাম মিনিমাম তো 14 থেকে 15 ঘন্টা লাগতেছে। আমার একটা ফ্রেন্ড আছে, ও তোমার এখন আহ ইয়েতে আছে, ক্যানাডাতে আছে। তার চোখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টের জন্য চোখ দেখাইতেই তার লাগছিল 16 ঘন্টা ওয়েটিং রুমে থাকতে হয়েছে ইমার্জেন্সিতে। সো তাইলে এই জিনিসগুলো তোমাদের মাধ্যমে আসলে জানানো উচিত, নইলে কি হবে জানো? এই তোমরাই কি করবা? তোমরাই হলো যে এই জিনিসগুলোকে প্রসিড করতে হবে চারদিকে। ওকে, আচ্ছা, এরপর দেখো, তাহলে আমরা মূল পর্বে যাই। মেডিকেলে গিয়ে, হসপিটালে গিয়ে চিল্লা ফাল্লা করা যাবে না। আচ্ছা, তাহলে স্বাস্থ্য অধিকার চর্চা সচেতন হই, সহজে স্বাস্থ্য সেবা পাই, এইটার আজকের লেকচারে আমরা যা যা পড়তেছি সেটা হলো তোমার স্বাস্থ্য সেবা কি। তো আমরা মোটামুটি একটা কমন একটা জিনিস জানি যে স্বাস্থ্য সেবা কি, বাট ভালো একটা সংজ্ঞা এমন হয় মাঝে মাঝে, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম অনেকবার হয়, যদি জিজ্ঞেস করি ডেফিনেশন, ওটা ডেফিনেশন বলো, আপু এইটা তো জানতাম কিন্তু এখন মনে পড়তেছে না। স্বাস্থ্যসেবা আমরা সবাই জানি, কিন্তু বলতে গিয়ে বা ডেফিনিশন বলতে গিয়ে বা সংজ্ঞা বলতে গেলে আমরা কেমন জানি একটু হোঁচট খেয়ে যাই। তাহলে সেই সম্পর্কে আমরা জানবো। এরপর আসতেছে হলো তোমার স্বাস্থ্য অধিকার কি। স্বাস্থ্য অধিকার কি এই জিনিসটা হলো যে তুমি অলরেডি জানো যে আমাদের সংবিধান ওয়াইজ আমাদের স্বাস্থ্য সেবা পাওয়া এবং 5টা মৌলিক চাহিদা আমাদের আছে। তার মধ্যে স্বাস্থ্য কি? স্বাস্থ্য হলো একটা ইনক্লুডেড। মানে তুমি যে এই দেশে আছো, এই দেশে তুমি থাকবা, তোমার খাদ্য, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা, এই সবগুলো বিষয় এনশিওর করা একটা সরকারের দায়িত্ব।
এই জন্যই তোমার জন্য কি করা হচ্ছে, তোমার জন্য সরকারি হসপিটাল মেক করা হয়েছে। জনগণের জন্য সরকারি হসপিটাল মেক করা হয়েছে যাতে তুমি অল্প টাকা খরচ করে তুমি ভালো মানের স্বাস্থ্যসেবা পাও। ওকে? তাহলে এই স্বাস্থ্য অধিকারের মধ্যে ঢুকবে কি, কি? যে স্বাস্থ্যসেবা নিবে এবং যে স্বাস্থ্যসেবা দিবে ২ জনেরই সমান অধিকার আছে। এটা মাথায় রাখতে হবে। এটা আমরা মাথায় রাখি না যে যারা স্বাস্থ্যসেবা দেয় তাদেরও কিছু অধিকার আছে এবং সেই অধিকারটা কার কাছ থেকে নিবে? তোমার কাছ থেকে নিবে। জনগণের কাছ থেকে নিবে। তারপর দেখো স্বাস্থ্যকর্মী কারা? এই যে স্বাস্থ্যকর্মী, এই স্বাস্থ্যকর্মী একটা ব্রড একটা ওয়ার্ড। তুমি স্বাস্থ্যকর্মী বলতে কি, কি জানো? আমাকে একটু বলো তো দেখি। তুমি স্বাস্থ্যকর্মী বলতে কি, কি চিনো? যে কাদেরকে, কাদেরকে তুমি স্বাস্থ্যকর্মী হিসেবে চিনো? ডিসপেন্সারির যেই বয়গুলো থাকে ওরা কি স্বাস্থ্যকর্মী? এই যে ওরা যে ধুমধাম ওষুধ লিখে দেয়, গ্রামে এটা অনেক বেশি চল আছে যে কিছু হলে ডিসপেন্সারিতে চলে যায়, ফার্মেসি আর কি। ফার্মেসিতে গিয়ে তারপর ওখানে যে বয়গুলো থাকে ওদের কাছ থেকে জিজ্ঞেস করে যে আমার হাত কেটে গেছে, আমার হাতে পায়ে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, হ্যান ত্যান। তখন ওরা ওদের কাছ থেকে ওষুধ নেয়। ওরা কি স্বাস্থ্যকর্মী? তোমার কি মনে হয়? আচ্ছা, আমাকে জানাও যে তুমি স্বাস্থ্যকর্মী বলতে কি কি জানো। তারপর দেখো, এরপর হলো কি স্বাস্থ্য সেবা গ্রাহক। স্বাস্থ্য সেবা গ্রাহক এটাও একটা ব্রড একটা ওয়ার্ড। এখানে আসলে জনগণকে বললেই তোমার কথাটা খুব ভালো শোনা যায় যে জনগণ, জনগণই আসলে তোমার কি যে স্বাস্থ্যসেবা গ্রাহক। আচ্ছা, এখন আমরা মূল পর্বে যাই। এই যে এসেছে স্বাস্থ্যসেবা কি? স্বাস্থ্যসেবা কি? স্বাস্থ্যসেবা হলো মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার প্রতি সামাজিক দায়িত্ব এবং পরিহারের জন্য প্রদানকৃত সেবা। এটি মডেল হতে পারে রোগ নিবারণ, চিকিৎসা, প্রতিরক্ষা, পূর্ব নির্ধারিত চিকিৎসা, মাদকাসক্তি নিরোধে সহায়তা, তারপর হলো প্রাথমিক স্বাস্থ্য যাচাই এবং স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দেশের জনসংখ্যার ভিত্তিতে চিকিৎসার প্রদান। তাহলে স্বাস্থ্যসেবা বলতে খুব বড় পরিসরে একটা জিনিস বোঝানো হয়েছে। সেখানে কি, কি আছে? সেখানে আছে হলো তোমার যে আ এই যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যকে কেন মৌলিক অধিকারের মধ্যে ইনক্লুডেড করা হইছে? ইনক্লুডেড করা হইছে এই কারণে, এটা বিশ্বাস করা হয় যে একটা দেশের যত বেশি মানুষ স্বাস্থ্যবান থাকবে, সুস্থ থাকবে, তত বেশি কি হবে? একটা দেশের তত বেশি উন্নয়ন হবে। কেন? কারণ হলো ম্যান পাওয়ার বলে একটা ওয়ার্ড আছে। ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার কি? ম্যান পাওয়ার হলো এই যে আমাদের জনশক্তি, এটার বাংলা হলো তোমার জনশক্তি। জনশক্তি যত বেশি তুমি জনশক্তিকে কাজে লাগাইতে পারবা একটা দেশের, তত বেশি কি হবে? তত বেশি একটা দেশের উন্নয়ন হবে। এই জনগণের হাত ধরে কি হবে? উন্নয়ন হবে। তাহলে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি তোমার অসুস্থ থাকে তাহলে এই দেশের জনগণ কি হইতেছে? তোমার হলো যে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু কি হচ্ছে? ইউটিলাইজ করতেছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কাজের কাজ কিছু হচ্ছে না মানে কি? কোনো তোমার ভেরিয়েবল প্রোডাক্ট আউটফিট আসতেছে না। আউটফিট বের হচ্ছে না। তাহলে কি হচ্ছে? তাহলে হলো যে এইজন্য প্রত্যেকটা দেশ চায় একটা দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য। একটা দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত করলে কি হবে? ম্যান পাওয়ারটা কাজে লাগবে। ম্যান পাওয়ারটা কাজে লাগলেই তখন কি হবে? তখন হলো তোমার একটা দেশের উন্নয়ন হবে। আর্থিক লেনদেন বেশি হবে। ঠিক আছে? ইনকাম বেশি হবে। এই দেখো জাপানের কথা তোমরা জানো নাকি আমি জানি না। জাপানে কি হইছে? জাপানে হলো তোমার একটা সময় গিয়ে জন্মহার নেগেটিভে চলে গেছে। জন্মহার নেগেটিভে যাওয়া মানে কি? জন্মহার নেগেটিভে যাওয়ার মানে কি? এনি আইডিয়া? কিছু লিখছে? কিছু লিখো, কিছু বলো। তাহলে আমিই বলে গেলাম। জন্মহার নেগেটিভে যাওয়া মানে কি? কি বুঝো জন্মহার নেগেটিভে যাওয়া মানে? কিছু বুঝো না? না বুঝলে বলো যে আপু বুঝি না। তারপরও বলো যে আপু কিছু তো একটা বলো। হ্যাঁ, না কিছু একটা।
বলছে? এখনো বলে নাই? ঘুমায় গেছো নাকি সবাই? হুম। আচ্ছা, কে বলছে এটা? হ্যাঁ, তোমার হলো যে কিছুটা জ্ঞান আছে। কিন্তু ক্লিয়ার না। কিন্তু তুমি বলছো যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। জন্মহার নেগেটিভে যাওয়া মানে হলো একটা দেশের জন্মহারের থেকে মৃত্যু হার কি? বেশি। জনসংখ্যা না বেড়ে জনসংখ্যা উল্টা কি হয়ে যাচ্ছে? তোমার নেগেটিভের দিকে চলে যাচ্ছে। মানে কি? মানুষের মৃত্যু হার বেশি। মানুষ জন্মাচ্ছেও না, আবার মৃত্যু হারও বেশি। মানে নাই হয়ে যাচ্ছে সব। জাপানের মতো জায়গায় এই জিনিসটা হয়েছিল। তখন তারা কি করছিল জানো? তখন তারা কি করছিল? তারা হলো যে ১ বছরের জন্য ১ বছরের জন্য তোমার মানে সরকারি লিভ দিয়ে দিছিল। কোন কাজ করার দরকার নাই মানুষজনকে। রিপ্রোডাকশন এর জন্য টাইম দিয়ে দিছিল। এরপর দেখলো যে তাও মানুষ ইন্টারেস্টেড না বেবি নিতে। তারপর তারা কি করলো? তারপর তারা বলল যে যাদের হলো তোমার ২ থেকে বেশি বাচ্চা হবে তাদেরকে হলো এক্সট্রা ভাবে টাকা দেওয়া হবে। তখনও তারা ইন্টারেস্টেড না। কারণ এই যে একটা বাচ্চা-কাচ্চা নিয়ে ওটাকে যে তোমার পালতে হয়, ওটা যে তোমার যে কেয়ার করতে হয়, জাপানের বেশিরভাগ মানুষই হলো তোমার যে হাসব্যান্ড ওয়াইফ ২ জনই হলো তোমার জব করে। তো জব করলে তখন বাচ্চাটাকে কোথায় রেখে যাবে? হুম? এইসব চিন্তা করে তাদের কাছে এইসব স্টাইপেন্ড তারপর হলো ছুটি এসব তাদের কোনো ম্যাটার্স করতেছিল না। দ্যাট মিনস এইসব সব লজিকই তোমার কি হইছে? সব ফেইলিউর হইছে। এজন্য দেখবা এখন বাংলাদেশে থেকে বাহিরে যাওয়ার ক্ষেত্রে জাপানে যাওয়ার আ টেনডেন্সিটা খুব বেশি। তোমরা যদি দেখো যে অ্যাব্রোড এ যারা যাচ্ছে, কোন দেশে যাচ্ছে সেখানে দেখবা যে এখন জাপান কিন্তু অনেক বেশি ফেভারিট এর জায়গায় আসছে বাংলাদেশের ক্ষেত্রে। কেন? কারণ হলো ওইখানে গিয়ে বাংলাদেশে একটা খুব ভালো একটা মানুষজনের একটা থিংকিং যে ওইখানে যাবে, তারপর ২-৩ টা বাচ্চা-কাচ্চা হবে। তারপর ওদের এগেইনস্ট এ কি আসবে? টাকা ইনকাম আসবে। আর যেই হাসব্যান্ড বা যে পুরুষ মানুষ থাকে সে তো ইনকাম করবেই। সো এইজন্য জাপানে যাওয়ার একটা টেনডেন্সি হচ্ছে এখনকার সময়। আ এছাড়াও হলো তো তোমার জাপানে যেতে হলে ওখানকার ভাষা শিখতে হয়। চীনে যেতে হলে ওখানকার ভাষা শিখতে হয়। আইএলটিএস এর পাশাপাশি। তো এইজন্য এখন ওদিকে যাওয়ার একটা টেনডেন্সি বাংলাদেশীদের ক্ষেত্রে হচ্ছে। তো এইজন্যই মূলত একটা দেশের জনসংখ্যা এইজন্যই কি অনেক বেশি ইম্পোর্টেন্ট। এইজন্য দেখবা যে বাংলাদেশে যখন ১ম দিকে ছিল, আমাদের ১ম দিকে বাংলাদেশে যখন তুমি দেখবা যে ১৯৯০, ৯৯, ২০০০ সালের দিকে তখন দেখবা যে বাংলাদেশে পোলিও ছিল। তারপর বিভিন্ন ধরনের রোগ ছিল। মানুষের যেই ক্ষমতা, সেই ক্ষমতা থেকে মানে জনসংখ্যা বেশি ছিল কিন্তু they are not fit for incoming or something like that. তাদেরকে হলো যে বাংলাদেশের জন্য কি ছিল? বোঝার মতো ছিল। ওকে? তো এইজন্যই মূলত একটা স্বাস্থ্যসেবা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা দেশের জন্য যে একটা দেশের ম্যান পাওয়ার কে কাজে লাগানোর জন্য তুমি সেই দেশের কি করতে হবে? স্বাস্থ্যসেবাটাকে আ ইনক্রিজ করতে হবে। ভালো স্বাস্থ্যসেবা দিতে হবে। মানুষজনকে সুস্থ রাখতে হবে। ওকে? আচ্ছা। এরপর আসো নেক্সট স্লাইডে যাই। দেখো স্বাস্থ্যসেবাকে কেন মৌলিক অধিকার বলা হয়? স্বাস্থ্যসেবাকে তোমার মৌলিক অধিকার বলা হয় এটা আমি অলরেডি বলে ফেলছি। তারপর সুন্দর করে এখানে লিখা আছে যে তোমার লিখার যে ভাষা, স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার হিসেবে বলা হয়েছে কারণ এটি মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরকারি অধিকার। মানব সম্পদের মধ্যে স্বাস্থ্য অন্যতম মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়ে ওঠে। কারণ এটি পৃথিবীতে বিশেষ করা হয় যে একজন মানুষ যখন সুস্থ থাকেন তখনই তার অন্যান্য অধিকার উপলব্ধ হতে পারে। এই যে মানুষজন জনগণ বা আমরা যে মানুষ, এই মানুষজন যে এই যে আমরা যে কাজ করি, টাকা ইনকাম করি, হুম? মূলত কিন্তু আমরা টাকা ইনকাম করি পার্সোনাল নিজেদের জন্য। আমরা কখনোই কিন্তু তোমার এই দেশের উন্নয়ন হবে, তারপর অমুক হবে, তমুক হবে সেটা ভেবে কিন্তু আমরা কি করি না? আমরা টাকা ইনকাম করি না। আমরা যখন নিজেরা নিজেদের জন্য টাকা ইনকাম করি তখন অটোমেটিক্যালি একটা দেশেরও তোমার কি হয়? একটা ইনকাম সোর্স অলরেডি ফর্ম হয়ে যায়। কিন্তু বেসিক্যালি আমরা তোমার ইনকাম করি কিন্তু নিজেদের জন্য, পার্সোনাল ইউজ এর জন্য। পার্সোনাল দরকারেই করে থাকি। তো তাহলে তুমি যদি সুস্থই না থাকো, দেখবা যে যারা অসুস্থ ব্যক্তি, যারা হলো তোমার হ্যান্ডিক্যাপড, যারা হলো তোমার মেন্টালি ডিসেবল, তাদের ক্ষেত্রে দেখবা যে তোমার কোনো আ একটা যে জিনিস দরকার
যে তোমাদের শিক্ষার দরকার, বাকি যে তোমার মৌলিক চাহিদা তো তোমার কয়টা? মৌলিক চাহিদা হলো তোমার পাঁচটা। পাঁচটার মধ্যে একটা হলো তোমার স্বাস্থ্য, আর তো চারটা বাকি রয়ে গেছে। এই চারটাই তোমার উপলব্ধি হবে যতক্ষণ না পর্যন্ত তোমার শরীর ঠিক থাকবে। তোমার মনেই হবে না যে তোমার পোশাকের দরকার। দেখবা যখন তুমি অসুস্থ থাকো তখন তুমি কি পরে আছো না পরে আছো তোমার আসলে মাথায় কাজ করবে না। তোমার তখন দরকার কি, তোমার সুস্থ থাকাটাই হলো মেইন। তাহলে এই জন্যই বলা হয়েছে যে যখন তুমি সুস্থ না থাকবা, একজন মানুষ যদি সুস্থই না থাকে তাহলে সে কখনো বাকি যে চারটা অধিকার বা অধিকার আছে সেগুলো সে কখনো উপলব্ধি করতে পারে না। তুমি যদি উপলব্ধি করতে না পারো তাহলে তুমি কিভাবে ইনকাম করবা, কিভাবে কি করবা, আর কিভাবে তোমার লাইফস্টাইল চলবে। এই জন্য স্বাস্থ্যকে বলা হয়েছে কি মৌলিক অধিকার বলা হয়েছে। স্বাস্থ্য অধিকার কি? স্বাস্থ্য অধিকার হলো মানুষের স্বাস্থ্য সম্পর্কিত যে অধিকারগুলি তাদের অধিকৃত থাকা উচিত বলে মনে করা হয়ে থাকে। এই অধিকারগুলি শাসন এবং সমাজের দায়িত্বশীলতা এবং সংস্থাগুলির সহায়তা সমৃদ্ধ করা হতে পারে। এটি মডেল হতে পারে স্বাস্থ্যসেবার অধিকার, অভিজ্ঞতার অধিকার, গুণমানের অধিকার, তথ্যের অধিকার, নিরাপত্তার অধিকার এবং অবসানের অধিকার এবং সমাজের অধিকার। এখানে দেখো এই যে সংস্থার কথা বলা হয়েছে। আমাদের এখন বাংলাদেশে এই স্বাস্থ্য সেবাকে কেন্দ্র করে অনেকগুলো সংস্থা, অনেকগুলো এনজিও কাজ করতেছে, অনেকগুলো এনজিও কাজ করতেছে। তোমরা হয়তো এখন তো ছোট এই জন্য তোমরা অনেক জানো না, কিন্তু বাংলাদেশে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরের পাশাপাশি এনজিও সবগুলো কি করতেছে, সমান তালে কাজ করতেছে একটা দেশের যে তোমার স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতকে এনরিচ করার জন্য। কারণ যত বেশি তুমি স্বাস্থ্য খাতকে এনরিচ করবা তত বেশি তোমার কি হবে, ম্যান পাওয়ার কাজে লাগবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই যে তোমার হেলথ সেক্টর, এই হেলথ সেক্টরের যা তুমি উন্নয়ন করবা মানে হাসপাতালগুলো উন্নয়ন করার আগে দিয়ে আমাদের যে বাজেট থাকে সে বাজেটের বেশিরভাগ টাকা চলে যায় হলো এইসব স্বাস্থ্য খাতে যে কর্মী থাকে, সংস্থা থাকে, এইগুলো টাকা পে করার পিছনে চলে যায়। আমাদের যে একটা ভালো একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই জিনিসগুলো এই জিনিসগুলো কেনার আগে দিয়ে ওই বেতন হিসেবে আমাদের কর্মীদের পিছনে টাকাগুলো বাজেট গুলো চলে যায়। যার কারণে এখনো পর্যন্ত আমাদের যে স্বাস্থ্যের মান, সেই স্বাস্থ্যের মান এখন পর্যন্ত তোমার 60 থেকে 70% উপরে উঠানো সম্ভব হয় নাই। এটা আসলে যেই তোমার রিচার্জ আছে সেই রিচার্জ গুলো বলে। এছাড়া আমাদের যে সংস্থাগুলোর মধ্যে তোমার আইসিডিডিআরবির কথা তোমার শুনছো, তারপর হলো এরকম আরো অনেকগুলো সংস্থা আছে, কি কি জানি প্রগতি টগতি আছে, ওরা হলো তোমার এই সংস্থাগুলো একসাথে কাজ করতেছে কি স্বাস্থ্য অধিকার গুলোকে ইয়ে করার জন্য। আচ্ছা, এরপর দেখো স্বাস্থ্যকর্মী কারা। এটা হলো তোমার আজকের আহ ক্লাসের হট টপিক এবং ইম্পর্টেন্ট জিনিস। স্টুডেন্টরা আছে না চলে গেছে? আছে। আচ্ছা, তারপর দেখো স্বাস্থ্যকর্মী কারা। স্বাস্থ্যকর্মী অনেক ধরনের পেশার মানুষ যারা সমাজের স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন কাজ করেন। তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, এই যে শুরু হয়েছে একটা দুটা করে লিস্ট শুরু হয়েছে। প্রথমে যে আছে সেটা হলো তোমার ডাক্তার সমূহ, যেমন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ, আহ মসৃণ বিশেষজ্ঞ, ওই যে তোমার এটা হলো ইংলিশের বাংলা করলে খুবই একটা ডেঞ্জারাস শুনতে, মানে শোনায় শুনতে। যাই হোক, হাসপাতালে কাজ করে মেডিকেল অফিসার। এই যে বিভিন্ন ধরনের মেডিকেল অফিসার, এই অফিসারের মধ্যে তোমার আইএমও আছে, আইএমও। তারপর তোমার ইউ আছে ইমার্জেন্সি, ইএমও আছে ইমার্জেন্সি মেডিকেল অফিসার। এরা সবাই তোমার কাজ করতেছে কি ডাক্তার হিসেবে কাজ করতেছে। তুমি একটা মেডিকেলের মধ্যে এই দুইটা পোস্ট গেলে তুমি শুনবাই যে আইএমও আর তোমার ইএমও। হুম, আচ্ছা, তারপর দেখো, হুম, তারপর দেখো যে স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক ও অধিকারী। স্বাস্থ্য সেবা পরিচালক, এই যে তোমার আমাদের যখন ইয়ে হয়েছিল, আহ করোনা হয়েছিল তখন স্বাস্থ্যসেবার অনেকগুলো তোমার ডিজি মহোদয়, তারপর আরো কিছু কিছু তোমার পোস্টেড আছে, ওনারাও কিন্তু তোমার এই ডাক্তারি হয়ে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওনারাও কি হচ্ছে, ওনারা হলো তোমার সরকারি স্বাস্থ্য বিষয়ক অধিকারী, যেন হাসপাতালের পরিচালক যারা থাকে। যেরকম হলো আমাদের মেডিকেলের ক্ষেত্রে, তাও আমাদের মেডিকেলে দেখবা যে তোমার ওখানে বা ময়মনসিংহ মেডিকেল যা ব্রিগেডিয়ার জেনারেল থাকে, তারপর তোমার ডাক্তারই কিন্তু তোমার এই যে
আর্মি পার্সন হিসেবে তারা হলো যে তোমার পরিচালনা করতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নেক্সট, এরপর দেখো হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কর্মী, যেমন হাসপাতালের নার্স, তোমরা অলরেডি চিনো হাসপাতালের নার্সদেরকে। হোয়াট ডু ইউ মিন বাই প্যারামেডিক্যাল স্টাফ? প্যারামেডিক্যাল স্টাফ বলতে কি বুঝায়? তারপর বলো তো দেখি যে ফার্মাসিস্ট, এই ফার্মাসিস্ট বলতে তোমরা কাকে বোঝো? যে আমি এতক্ষণ ধরে বললাম যে ফার্মেসিতে যারা বয়রা যারা ওষুধ দেয় তারা কি মেডিকেল পার্সন কিনা? কি মনে হয় তোমার? মেডিকেল পার্সন? তারা কি ফার্মাসিস্ট? তারাই কি ফার্মাসিস্ট? এনি আইডিয়া? ইয়েস নো দুইটাই? যারা না দিত তারা না না জয়যুক্ত হয়েছে। শুনো, ফার্মাসিস্টের জন্য আলাদা ডিগ্রি আছে। হুম, ওটা হলো তোমার পড়ালেখা করে ফার্মাসিস্টের যে ডিগ্রি, পড়ালেখা করে অনেকটা তোমার পড়ালেখাগুলো কিছুটা কাছাকাছি হয়। হ্যাঁ, আচ্ছা, কাছাকাছি তোমার হলো যে ডাক্তারের পড়ার কিছুটা কাছাকাছি ফার্মাসিস্ট। দেখবা যে বিভিন্ন বিভিন্ন ভার্সিটিতে তোমার হলো যে ফার্মেসি ডিপার্টমেন্ট থাকে। শুনছো না ফার্মেসি ডিপার্টমেন্ট? ওই ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যারা পড়ে বের হয় তারাই হলো তোমার কি ফার্মাসিস্ট, নট যারা হলো ফার্মেসিতে কাজ করে তারা ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট হলো তারাই, তাদের কতটুকু অধিকার আছে তো আমি তোমাকে বলি। তাদের অধিকার আছে, একজন প্রেসক্রিপশন, ধরো একটা প্রেসক্রিপশন তোমার ফার্মেসিতে আসলো, তুমি যাও নাকি আমি জানি না, এখনকার বাংলাদেশ সংবিধান অনুসারে বাংলাদেশের সব ফার্মেসিতে একজন করে ফার্মাসিস্ট রাখতেই হবে। যদি ফার্মাসিস্ট নাও থাকে, যার মেডিসিনের দোকান, তাকে মিনিমাম ফার্মাসিস্টের একটা ডিগ্রি তাকে নিতেই হবে, এছাড়া সে কি করতে পারবে না, এছাড়া সে ফার্মেসি চালাতে পারবে না। মানে ফার্মাসিস্ট লাগবেই। ফার্মাসিস্ট কেন লাগবে? এই জন্য লাগবে, ধরো দেখবা যে তুমি যখন মেডিসিন দোকানে যাও, তখন দেখবা যে তোমাকে যে ওষুধটা লিখছে, দেখো একটা নর্মাল একটা ওষুধের কথা বলি, যেরকম হলো তোমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট, ইসোনিক্স আছে, ওমিপ্রাজল আছে, তারপর হলো তোমার সার্জেল আছে, তারপর হলো তোমার কি কি জানি, মাউস কি কি জানি আছে, হ্যাঁ, অনেক ওষুধই আছে, ইমেপ আছে, অনেক ওষুধ আছে, অনেক ব্র্যান্ডের আছে। কিন্তু এদের সবার, তোমরা শুধু ব্র্যান্ড নেম জানো, কিন্তু আমার আমার ডক্টররা বা ফার্মাসিস্টরা জানে কি জেনেরিক নেম। হোয়াট ডু ইউ মিন বাই জেনেরিক নেম? জেনেরিক নেম হলো, দেখবা যে প্রত্যেকটা ওষুধের বড় নামের নিচে ছোট করে একটা ওষুধের ছোট করে একটা নাম লেখা থাকে, সেটা হলো কি তোমার জেনারিক নেম। তুমি এটা বাংলাদেশে যেটা যেটা বলো, তারপর ইন্ডিয়াতে যাও একই নেম, তুমি ইউকে ওষুধ ইউজ করো একই নেম। এইটা হলো তোমার কি ইন্টারন্যাশনালি তোমার ইউজ করা হয় জেনারিক নেম। ওকে, দেখবা যে তোমার গ্যাস্ট্রিক ওষুধের মধ্যে তোমার ওমিপ্রাজল, ওমিপ্রাজল লিখা আছে বা ইসোমোপ্রাজল লিখা আছে, সবার ব্র্যান্ড নেম হলো তোমার ইমেপ, সার্জেল, 20, হ্যাঁ, এরকম লেখা থাকে। কিন্তু এগুলো হলো তো কি তোমার ব্র্যান্ড নেম, গুলো চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হয় না কি, চেঞ্জ হয় না জেনারিক নেম, কখনো চেঞ্জ হয় না। তুই প্রত্যেকটা মেডিসিনের পাবা কি জেনারিক নেম সেম। এখন ফার্মাসিস্টদের কাজ কি হয়? ফার্মাসিস্টদের কাজ হয় হলো, ধরো একটা তুমি ফার্মাসিতে গেছো, ওই ওষুধটা নাই, তোমাকে তো ডাক্তাররা লেখে কি, ডাক্তাররা লেখে হলো তোমার ব্র্যান্ড নেম লেখে। তো যখন তুমি যখন দেখবা যে ওষুধটা নেই, তখন ওরা তোমাকে অফার করবে কি যে সেম ওষুধই অন্য নামে আছে। এখন সেম ওষুধ যে তুমি অন্য নামে কিনতেছো, তুমি তো এটা বুঝবা না। বুঝবে কারা? ফার্মাসিস্টরা বুঝবে, আর ডাক্তাররা বুঝবে। ডাক্তাররা তো যাইতে ওখানে বসে থাকতে পারবে না ফার্মাসির ওখানে। তাহলে ওখানে ফার্মাসিস্ট থাকবে, ফার্মাসিস্ট থেকে ও বলবে যে হ্যাঁ, যা ইমেপ তাই সার্জেল। তখন তুমি কি করবা? তখন তুমি কিনতে পারবা তখন। কিন্তু আমাদের এখন কি হয় বাংলাদেশে? আমাদের হয় হলো যে যেই ফার্মেসিতে যারা বয়রা থাকে তারাই মডিফাই করে দেয়, তারাই বলে ফেলে, তারা এত চালু হয়ে গেছে দিতে দিতে ওষুধ, তারাই এখন বলে কি যে এটা এটা নিয়েন না, এটা নেন, একই ওষুধ। হুম, কিন্তু তাদের মুখের কথা তুমি কি করতেছো? বেদ বাক্যের মতো বিশ্বাস করে ওষুধটা নিয়ে চলে আসতেছো। এখন এটার পরে যদি তোমার কোনো সাইড ইফেক্ট হয়, কিছু হয়, তখন এটা দায়ভার কে নিবে? এটা দায়ভারটা আসলে কেউই নিবে না। ওকে, তাহলে তাদেরকে বলা হচ্ছে কি ফার্মাসিস্ট। ফুল কোর্সে ওরা ডিগ্রি নেওয়া, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করার পরে তারপর ফার্মাসিস্ট হয়। এনাফ ডিগ্রি আছে ওদের।
ওকে, এবং ওষুধের উপরে তাদের ডিগ্রি আছে। এরপর বলছিলাম কি প্যারামেডিক্যাল স্টাফ। প্যারামেডিক্যাল স্টাফ কারা? প্যারামেডিক্যাল স্টাফ হলো তোমার, দেখবা যে প্রত্যেকটা মেডিকেলের তুমি যখন যাবা, ধরো পপুলারের কথাই তোমাকে বলি, যে তুমি যখন যাবা টেস্ট করানোর জন্য, তখন দেখবা যে কিছু তোমাকে কাগজপত্র দিয়ে বলবো যে 101 নম্বর রুমে চলে যান, তোমার ব্লাড নিবে। হ্যাঁ, এই যে যারা ব্লাড নিচ্ছে এবং ব্লাড গুলো পরীক্ষা করতেছে, পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, মাপতেছে, তারপর হলো তোমার ফিজিওথেরাপিস্ট আছে, কিছু ট্রাকশন দেয়, বেডের মধ্যে শোয়ায়, তারপর ফিজিওথেরাপি দেয়। ওরা জানে যে কতটুকু টান, ট্রাকশনের মধ্যে তোমার টান রাখতে হয়, যাতে কোমর ব্যথা তাদেরকে ট্রাকশন দিতে হয়, কোমর ব্যথা কতটুকু তোমার আহ বেডটাকে ওয়াইট করতে হয়। হ্যাঁ, এই সব কিছু জানে। তো এই সব কিছুর ভিতরে প্যারামেডিক ঢুকছে কারা? টেকনোলজিস্ট, তারপরে ফিজিওথেরাপিস্ট, হ্যাঁ, ফার্মাসিস্ট, এগুলো সবাই ঢুকছে, ল্যাব টেকনোলজিস্ট, হাসপাতাল ম্যানেজমেন্ট, সবাই ঢুকে গেছে কোথায়? হাসপাতালে স্বাস্থ্যকর্মীর মধ্যে। সামাজিক কর্মী ও মানবিক সেবা প্রদানকারী, যেমন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, মেডিকেল রিসার্চার, পাবলিক হেলথ অফিসার। মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এখনকার সময়ের সবচেয়ে বেশি একটা হট একটা জব, পাবলিক হেলথ অফিসার। দেন হলো কমিউনিটি হেলথ ওয়ার্কার, প্রাথমিক স্বাস্থ্য পরিদর্শক, এটসেট্রা। আচ্ছা, তাহলে হলো যে এছাড়াও দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে টেলিমেডিসিন সেবা থাকে। তারপর হলো তোমার যে বাসায় বাসায় গিয়ে তোমার গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে স্বাস্থ্যসেবা কর্মী আপা থাকে। তারপর মেরি স্টোপস এর কিছু আপা থাকে, দেখবা যে বিটিভিতে আগে তোমার এরকম দেখাইতো যে একটা কাঁধের মধ্যে এরকম ব্যাগ নিয়ে তারপর যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা, ছোটখাটো তোমার স্বাস্থ্যসেবা সম্পর্কে তোমার জানাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আসো কমিউনিটি হেলথ হেলথ বললাম, স্বাস্থ্য পরিদর্শক। বিভিন্ন সময় দেখা যায় যে গ্রামের ক্ষেত্রে তোমার যেই আইএমও থাকে, যে মেডিকেল অফিসার থাকে, ওদেরকে আবার তোমার ভিজিট করার জন্য, ওরা ঠিক মতো কাজ করতেছে কিনা দেখার জন্য আবার স্বাস্থ্যসেবা পরিদর্শকও গিয়ে গিয়ে দেখে আসে, ঢাকা থেকে বা ওই জেলা শহর থেকে গিয়ে দেখে আসে। এরপর দেখো স্বাস্থ্য শিক্ষা কর্মী, যেমন স্কুল এবং কলেজে স্বাস্থ্য শিক্ষা প্রদানকারী, ম্যাডাম কোর্ট ট্রেনার ইত্যাদি। দেখো এখনকার যুগে, এই বর্তমান যে আধুনিক যুগ বা মডার্ন যেই যুগ, সেখানে তোমার এখন প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে এসি বাতাস লাগে না কেন, এই প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে, তারপর ভার্সিটির মধ্যে, প্রত্যেক জায়গায় তোমার কি আছে? প্রত্যেকটা জায়গায় তোমার একজন করে ডাক্তার রাখে। বিশেষ করে এই জিনিসটা দেখা যায় হলো প্রাইভেট যে স্কুল কলেজগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে। যেরকম আমি আমি রাজুকোত্তরা মডেল কলেজ থেকে পড়া, রাজুকে যখন ছিলাম তখনও আমাদের একজন মেডিকেল অফিসার ছিল, এবং ফ্রিতে সব মেডিকেল সেবা আমরা পাইতাম। তারপর এখন আমি নর্থ সাউথে আছি, নর্থ সাউথেও সেম, যে তোমার ওখানে মেডিকেল অফিসার আছে, তারপর ব্র্যাকে আছে, এরকম প্রাইভেট সেক্টর গুলোতে তোমার সব জায়গায় কি আছে? একজন করে মেডিকেল অফিসার আছে। আমার মনে হয় যে সরকারি যে স্কুল কলেজ এগুলোতেও একজন করে আসলে ডাক্তারের পোস্ট দেওয়া উচিত, আমার মনে হয় পার্সোনালি। আচ্ছা, দেন নেক্সট স্লাইডে যাই। সেটা হলো যে তোমার যে স্বাস্থ্য সেবা গ্রাহক, আজকে লাস্ট টপিক। স্বাস্থ্য সেবা গ্রাহক কারা? স্বাস্থ্য সেবা গ্রাহক হলো যে তোমার অনেক ধরনের মানুষ হতে পারে যারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা বা চিকিৎসা আয়োজন পর্যন্ত অনুভব করে, এবং এই সম্প্রদায় আমাদের আহ সমাজের প্রাথমিক স্বাস্থ্য পরিদর্শন থেকে প্রাথমিক স্বাস্থ্য পরিচালনার জন্য প্রয়োজন। আচ্ছা, এখন এই যে স্বাস্থ্যসেবা গ্রাহক, এখানে কি হয়? গ্রাহক বলা হয়েছে কেন? গ্রাহক বলা হয়েছে, আমরা যারা স্বাস্থ্যসেবা গ্রহণ করি তারা কিন্তু একদম বিনা পয়সায় নেই না। যেরকম তুমি সরকারি মেডিকেলে যাও, আমাদের মেডিকেলে যাও, ওখানে তোমাকে মিনিমাম 10 টাকা একটা টিকিট কাটতে হয়। টিকিট কেটে তারপর তোমাকে স্বাস্থ্যসেবা নিতে হয়। মানে তুমি যে একটা প্রেসক্রিপশন পাচ্ছ, এই প্রেসক্রিপশনটার দাম 10 টাকা। তাহলে যেই জিনিসটা তুমি টাকার বিনিময়ে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে কি? গ্রহণ করতেছো গ্রাহক। তুমি একজন কি? গ্রাহক। তোমার সমান অধিকার আছে কি এই জিনিসটা সম্পর্কে জানার। এখন এই যে স্বাস্থ্যসেবা গ্রাহক, এই স্বাস্থ্যসেবা গ্রাহক, তুমি রোগী তুমিও হতে পারো। আবার যে ধরো আমি 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 তো একজন ডাক্তার, কিন্তু আমি তো আর হার্ট স্পেশালিস্ট না।
যখন আমার হার্টের সমস্যা হবে তখন আমাকে আরেকজন ডাক্তারের কাছে যেয়ে হার্টের ডাক্তারের কাছে গিয়ে আমাকে সেবা নিতে হবে। তখন আমি আবার কি হয়ে যাব? আমি আবার স্বাস্থ্যসেবা গ্রাহক হয়ে যাব। মানে আমি একজনের কাছে স্বাস্থ্যসেবা নেব। তাহলে এই যে স্বাস্থ্যসেবা শুধুমাত্র যে সাধারণ জনগণ পায় তা না, একজন ডাক্তার বা একজন স্বাস্থ্যসেবা কর্মী সেও একজন গ্রাহক হয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে। এই জিনিসটাই তোমার এখানে বলা হয়েছে। তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। আমাদের আসলে বইটাও খুব ছোট, বলার ক্ষেত্রটাও অনেক ছোট। হ্যাঁ, তারপর আমি তোমাদের পুরো চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে যে যে জিনিসগুলো তোমার বোঝানো উচিত আমার মনে হয়েছে সেই জিনিসগুলো আমি ইলাবোরেট করার ট্রাই করছি। তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে, নেক্সট 30 সেকেন্ড দিলাম কোশ্চেন করার জন্য। আজকের পরে কি বুঝতে পেরেছো তোমরা? কারো কিছু জানার থাকলে ঝটপট জিজ্ঞেস করে ফেলো। হুম, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ।